আপনার বাবা কোথায়? অরণ নতমস্তকে বসে হাত দিয়ে মাথা চেপে ধরে ভরাট কণ্ঠে জবাব দিল। সুইসাইড করেছে। এবার তিরুর যেন চমকানোর পালা। সে কণ্ঠে বিস্ময় ঢেলে শুধালো। কেন? সব জানাজানি হয়ে গেছে, এখন লোকেরা তার মুখে থুতু দেবে, পুলিশ ধরে নিয়ে যাবে, সিন ক্রিয়েট হবে। তাই ওনার আত্মসম্মানবোধ প্রবল, কারো কাছে নিচু হতে হবে, যা নিজের সম্মানে কলঙ্ক লেগে মানুষ ছি করবে। তার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটা আমার ধারণা। অন্য কারণও হতে পারে, আমি নিশ্চিত নই। এই এতটুকু সময়ের ব্যবধানে কত কিছু ঘটে গেল, অথচ তিরু সব জানতে পারলো শেষে। জানবেই বা কেমন করে? সকাল থেকে অরণ বের হওয়ার পর হতেই শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল। কোনো কাজ করতে পারল না। মা ঠেলে ঠুলে শুতে পাঠিয়ে দিল। সেই যে লম্বা এক ঘুম দিয়ে উঠেছে, প্রায় সন্ধ্যা হব হব ভাব তখন। অরণের সন্নিকটে গা ঘেঁষে বসলো ও। নতজানুর করে রাখা মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরল। ঘন চুলে হাত বুলিয়ে নম্র গলায় শুধালো। কাঁদবেন তো কাঁদুন, এভাবে চেপে রেখে ফুপিয়ে লাভ আছে? কাঁদলে মন হালকা হয়। তপ্ত বাতাস বইল। হঠাৎ বাতাসের তোড়ে অরণের নির্জীবতা, নির্লিপ্ততা কাটল। শব্দহীন পরিবেশে হুট করে ধস নামল নীরবতায়। হু হু করে কেঁদে উঠল অরণ। রাতের আধারে একজন পুরুষের কান্না ক্রমেই করুণ থেকে করুণে রূপ নিল। বিমর্ষ চিত্তে একাকী বসে রয়েছে অরণ। অন্তঃকরণ জুড়ে চাপা উদ্বেগের বিরাজ। চোখ দুটো বন্ধ করে হিসাব মেলানোর চেষ্টা করছে। তিরুকে অকপটে বাবার আত্মহত্যা করার বিষয়টা বলে দিলেও তার নিজের কাছে কেমন অবিশ্বাস লাগছে। বাবাকেও বেশ ভালো করেই চেনে। তার বাবা ভীষণ শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষ। এমন কঠিন চরিত্রের একটা মানুষ কেবলমাত্র আত্মসম্মানের জোরে কি করে আত্মহত্যা করতে পারে? ঘটনার গহীনে যাওয়ার চেষ্টা চালিয়েছিল ও, কিন্তু ফলাফল শূন্য। যাবতীয় সকল প্রমাণাদি এটাই বলে যে তার বাবা স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করার কারণ হিসেবে অন্যান্য আসামির অরণের কাছে বলা কারণটি ধরা হচ্ছে। অরণ ব্যতীত সবাই এ কারণকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছে। ভাই, বাড়ি যাবেন না? এদিকের কাজ তো শেষ। অন্তিক ব্যস্ত গলায় বলল। আখি জোড়া উন্মুক্ত করল অরণ। চারপাশে বৃষ্টি বোলালো। সে এতক্ষণ যাবৎ বসেছিল পুলিশ স্টেশনে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো ও। হাত দুটোতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সামনের টেবিলে এক গাদা নাস্তা পড়ে অরণকে খেতে দেয়া হয়েছিল, ও তা ছুঁয়ে অবধি দেখেনি। সেখান থেকেই এক গ্লাস পানি তুলে তৃষ্ণা মেটালো। হাঁটা ধরে অন্তিককে প্রশ্ন ছুড়ল। তিরুকে বাসায় পৌঁছে দিয়েছিলি ঠিক মতো? অন্তিক ঘন ঘন মাথা নাড়ালো। জি ভাই। একটু থেমে পুনরায় শুধালো। কিন্তু ভাবির শরীরটা ভালো না বোধহয়, ওনাকে অসুস্থ দেখাচ্ছিল। কপালে ভাঁজ পড়ল অরণের। হুট করেই তার মনে পড়ল সকালের কথা। বাসা থেকে বের হওয়ার পূর্বে তিরুকে কেমন দুর্বল দুর্বল লাগছিল। তাড়া থাকায় এগোতে পারেনি সে। তিরুর নিকটে দ্রুত পায়ে চলে গিয়েছিল। মেয়েটার খোঁজ নেওয়া ভীষণ দরকার। যদিও বা বাসাতেই যাচ্ছে, তবে বাসায় পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবে। বাম হাত পকেটে ঢুকিয়ে ফোন বের করে অরণ এবং ঠিক তখনই কাকতালীয়ভাবে তানহার কল আসে। দ্রুত ফোন রিসিভ করে অরণ। তৎক্ষণাৎ অপাশ থেকে ভেসে আসে তানহার ব্যাকুল কণ্ঠস্বর। বাবা, বাবা তুমি কই? তেরুর শরীর ভালো না বাবা, তুমি জলদি বাড়ি আসো। ও বারবার তোমার নাম ধরে ডাকতেছে, তোমাকে দেখতে চাইতেছে। এক্ষুনি আসছি আমি, ওর খেয়াল রাখুন মা। ছুটতে শুরু করেছে অরণ। চিন্তিত কণ্ঠে অন্তিক বারংবার প্রশ্ন করে যাচ্ছে তাকে, তবে অরণ যেন শুনেও শুনতে পাচ্ছে না। আশপাশটা আবছা হয়ে এসেছে। আখিদয়ের সামনে ভেসে উঠছে কেবল তিরুর স্নিগ্ধ মুখশ্রী। মেয়েটাকে গিয়ে আগলে না ধরা অবধি ওর অশান্ত হৃদয় শান্ত হবে না। বিছানায় টান টান হয়ে শুয়ে আছে অরণ। তার বুকের ঠিক মাঝখানটাতে মাথা রেখে তিরু সুখের ঘুম দিচ্ছে। তিরুর নম্র দেহের সম্পূর্ণ ভাগ অরণের ওপর। বিড়াল ছানার মতো গুটিয়ে আছে সে অরণের দেহের ওপর। মধ্যরাত
হলেও ঘুম নেই অরণের চোখে। সে বিরতিহীনভাবে তিরুর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা ঘুমানোর আগে বেশ আদুরে গলায় আবদার করেছিল, চুলে হাত বুলিয়ে দিন অরুণ, ঘুম আসছে না। আমি ঘুমিয়ে গেলে হাত বুলানো না হয় থামিয়ে দেবেন। তিরু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। অরণ তার হাত দুটো থামায়নি। ইচ্ছে করছে না, মেয়েটার ঘুম না ভাঙা অবধি বোধ হয় থামবে না। তিরুর অসুস্থতার কারণ আবহাওয়া পরিবর্তন। প্রায় বেশ কয়েক বছর হয়েছে সে প্যারিসে পড়ে রয়েছে। হঠাৎ করে দেশে এসে পড়াতে সমস্যা হয়েছে, দেহ মানিয়ে নিতে পারেনি এখানকার আবহাওয়া, যার দরুন এই অসুস্থতা। তৃষ্ণায় হঠাৎ তন্দ্রা ভাব কেটে গেল তিরুর। অরণকে সজাগ দেখে কপালে বড়ি লেখার উৎপত্তি হলো ও চিন্তা গলায় প্রশ্ন করল, ঘুমাচ্ছেন না কেন? কি হয়েছে? আপনার কি শরীর খারাপ হলো নাকি? হঠাৎ করে তিরুর ঘুম ভাঙতে হকচকিয়ে উঠল অরণ। জিজ্ঞেস করল, তোমার হঠাৎ ঘুম ভাঙলো কেন? তৃষ্ণা পেয়েছে। শুয়ে থাকো, পানি নিয়ে আসছি। তৃষ্ণা মেটানোর পর তিরু পুনরায় অরণকে তার করা প্রশ্নগুলো স্মরণ করালো। তারই পরিপ্রেক্ষিতে অরণের প্রতি উত্তর, ঘুম আসছিল না কেন? প্রশ্নটা করতে গিয়ে ও থমকায় তিরু। সে কি বোকা! আজ ছেলেটার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ বাড়ি ফেরার পর থেকে অরণের মনের অবস্থা জানার বিন্দুমাত্র চেষ্টা করেনি। অবশ্য এতে দোষের ভাগীদার সে নয়, বরং তার হঠাৎ অসুস্থতা। এতটাই কাহিল হয়ে পড়েছিল যে অরণকে কাছে পেয়ে নিদ্রায় মগ্ন হয়েছে। তিরু অরণের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টিপাত মেলে দিল। স্বাভাবিক লাগছে না অরণকে। নিশ্চয়ই আজকের দিনের ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে। ওকে এই চিন্তা থেকে মুক্ত করা দরকার ভীষণ। শুয়ে পড়ো, তোমার বিশ্রাম দরকার। তিরুর মাথা থেকে নিজের বুকে টেনে নিতে নিতে বলে উঠল অরণ। তিরুর আখিদয় হতে তন্দ্রা ভাব উধাও। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার পুনরায় আর ঘুম আসে না। সে অরণের প্রশস্ত বুকে মাথা রেখে বুকের মধ্যেখানে চুমু খেলো, টুপ করে বলল, আমার আর ঘুম আসবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ঘুম দ্বিতীয়বার আর চোখে ধরা দেয় না। তুমি বরং আমায় একটু আদর করো তো। বিষম খেলো অরণ। এহেন ঠোঁটকাটা কথাবার্তা তো সে বলে? তিরু তো লাজুক লতা। হুট করে মেয়েটার মুখে এরূপ কথা শুনে তার চক্ষু চড়ক গাছ। শান্ত হয়ে শুধালো, অসুস্থ হয়ে দেখি তুমি অদ্ভুত কথাবার্তা বলছো। তিরু হাসল। অসুস্থ হয়ে নয়, এসব তোমার সংস্পর্শে আসার ফল। অরণ কিছু বলতে যাচ্ছিল, তিরু তাতে নিজের কোমল অধৈর্যতার সাহায্যে বাধা প্রদান করল। আপনার বাবা সুসাইড করেননি অরণ সাহেব, ওনাকে হত্যা করা হয়েছে। হাত দুটো তীর তীর করে কাঁপছে অরণের। গলা শুকিয়ে কাঠ। তার নিশ্চল নিষ্প্রাণ চোখ দুটো দেখে মায়া হলো অফিসারের। তিনি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলেন। অরণের সামনে গ্লাসটা ধরে শুধালেন, পানিটুকু খেয়ে নিন, বিস্তারিত বলছি। অরণ চটজলদি গ্লাস হাতে নিয়ে পানি খেলো। হাত থেকে গ্লাস নামিয়ে রেখে বুভুক্ষের ন্যায় তাকালো ওর সম্মুখে। অফিসার ধীরে সুস্থে বলা আরম্ভ করলেন, ধরা পড়া আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। ওরা এতদিন গা ঢাকা দিয়েছিল দেশের বাইরে, কিন্তু সেখানে খুব একটা সুবিধা করতে পারছিল না। কষ্টের জীবন সেখানে কিনা। বেশ টাকা কামিয়েছিল, বিলাসবহুল জীবনযাপন করেছে। আগের ইনকাম করা টাকার পরিমাণের কথা চিন্তা করে ওরা লোভ সামলাতে পারেনি। তাছাড়া যতটুকু টাকা অবৈধ পথে ইনকাম করেছিল তারা দেশেই পড়েছিল, সঙ্গে নিয়ে যেতে পারেনি। মূলত এসব ভেবে ওরা দেশে এসেছে। ভেবেছিল আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়েছে। অধৈর্য বান হয়ে পড়ল অরণ। তাড়া দিয়ে বলল, বাবার কথা বলছিলেন না? রিল্যাক্স অরণ, হুটহাট তো আর বলে দেওয়া যায় না। সব যদি খুলে না বলি তাহলে তো আপনি আর সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। চেয়ারে পিঠ এলিয়ে দিল অরণ। ও কিভাবে বোঝাবে তার এত বোঝাপড়ার দরকার নেই, বাবার বিষয়টুকু জানতে পারলেই চলবে। অফিসার পুনরায় বলা আরম্ভ করলেন, আদালতের হুকুমে আমরা আসামিদের রিমান্ডে নিয়েছি এবং তখনই জানতে পেরেছি এই কথা যে আপনার বাবা স্বেচ্ছায় সুইসাইড করেননি, বরং তাকে জোর করা হয়েছে। এটাকে হত্যা করেই বলে। শুরুর দিকে যখন আপনার বাবা এই অবৈধ পেশার সাথে জড়িত হয়েছিলেন তখন তিনি নিজেও ছিলেন
একজন ড্রাগ এডিক্টেড ব্যক্তি। ওনার তখন মারাত্মক মানসিক অধঃপতন হয়েছিল। আপনার মা যখন ওনাকে ব্ল্যাকমেল করা শুরু করে তখন তিনি তার দলের অন্যান্যদের এই কথাটা জানিয়েছিল। আপনার মায়ের খুনের পিছনে আপনার বাবার হাত নেই। তিনি কেবল তার দলের সদস্যদের এই ব্যাপারে অবগত করেছিলেন। আপনার মাকে মেরে ফেলার ব্যাপারে কিচ্ছুটা বলেনি। এই কাজটি করেছে তার দলের সদস্যরা, যারা আপনার বাবার সাথেই কাজ করত। দলের বাকি সদস্যরা ভয় পেয়েছিল আপনার মা বলে দিতে পারে, তাই এই ভয়ে তারা ওনাকে হত্যা করেন। আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর ওদেরকে কিছু না বললেও একসময় তিনি তাদের হুমকি দিতে শুরু করেন। ওনার অজান্তে এই কাজ কেন করা হলো তা নিয়ে বেশ ঝামেলা তৈরি করেন এবং এরপরেই ওরা আপনার বাবাকে মেরে ফেলার শুকনো বুদ্ধি করে। কিন্তু তখন সম্ভব হয় না। পরে সুযোগ পেয়ে ওরা আপনার বাবাকে হত্যা করে, কারণ আপনার বাবাও হুমকি দেওয়া শুরু করেছিল ওদের সব গোপন তথ্য ফাঁস করে ওনাদের পুলিশের হাতে তুলে দিবেন। ওরা নিজেদের পথের কাঁটা আপনার বাবা এবং মাকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার নিজেদের পথের কাঁটা হিসেবে পায় আপনার বোনকে। আপনার বোন তনু ওদের হয়তো চিনতে পেরে যায় কোনোভাবে। তনু ওদের সম্পর্কে জানতে পারে যখন ওরা গ্রামে আসে। ওদের সন্দেহজনক আচরণ তনুকে কৌতূহল প্রবণ করে। তোলে ওদের সম্পর্কে জানার জন্য। তনু যখন ওদের পিছু নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল নিশ্চিত হওয়ার জন্য, ঠিক তখন ওদের নজরে চলে আসে তনু এবং তারা তনুকে চিহ্নিত করে ওকেও পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। অতঃপর যা হলো তা তো আমাদের সকলেরই অবগত। শীতাতপ নিয়ন্ত্রিত রুমটায় ভারী দীর্ঘশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। হৃদয়ের অস্থিরতা চঞ্চলতা কমে গিয়েছে। বাবা নির্দোষ নয়, তিনি অন্যায় করেছেন। অবশ্যই এবং অবশ্যই তিনি বিরাট বড় অন্যায় কাজ করেছেন। সেই অন্যায়ের শাস্তি অতি করুণভাবে তাকে ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। প্রকৃতি কখনো ছাড় দেয় না, কোনো অন্যায়ের ছাড় হয় না। এটাই হচ্ছে চিরন্তন সত্য। প্রকৃতি এ নিয়ম মেনে চলে। বৃদ্ধ অফিসার নুরুল আমিন অরণের মুখবয়ব পর্যবেক্ষণ করলেন। শেষে নিজের গম্ভীরতা ছাড়িয়ে কিয়ৎ নরম সুরে বলে উঠলেন, আপনার বাবা নির্দোষ ছিল না, তা তো বুঝতে পারছেন। তাই কোনোরকম খারাপ লাগা কাজ করলে তা ছেড়ে ফেলুন। এটা অযথা আপনাকে কষ্ট দেবে। তিনি যদি এভাবে অন্যের হাতে খুন নাও হতেন, তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতে হতোই। পুলিশের হাতে পড়লে আদালতের রায়ে ফাঁসি হয়ে যেতে পারত। তবে শেষের দিকে যে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, এটাই বড় একটা ব্যাপার। আমি আজ তবে আসি অফিসার। আমার তো আর কোনো কাজ নেই থানায়, সব কাজ মোটামুটি শেষ। আশা করি আর কোনো দরকারে আমার আর আপনাদের প্রয়োজন হবে না। জি, এদিকের কাজ শেষ। আপনাকে বোধহয় আর দরকার পড়বে না। আপনি কি তবে আবারও দেশের বাইরে পাড়ি দিচ্ছেন? জি, ওখানে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পেশা, আমার পরিবার, আমার বসবাসের স্থান। এতগুলো বছর পর অবশেষে আপনি চিন্তামুক্ত। তবে বলা যায় আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। নুরুল আমিনকে বিদায় দিয়ে অরণ বাহিরে এলো। আজ রৌদ্র উজ্জ্বল দিন। আকাশটা ধবধবে সাদা। চারপাশ কেন অতিরিক্ত উজ্জ্বল মনে হচ্ছে তার। বুক ভরে শ্বাস টেনে নিল সে। হালকা অনুভূত হচ্ছে বেশ। বুকের ওপর চেপে বসে থাকা চিন্তার পাহাড়টা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। অরণ অম্বরে দৃষ্টি ফেলে বিশাল অম্বরের নিচে নিজেকে একা মনে হচ্ছে। বাবা মা এগিয়ে যাচ্ছে, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা দুজনেই নেই তার পাশে। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তাদের শূন্যস্থান ঠিকই পূরণ হয়েছে তার বোন, তিরু, তানহা, অন্তিক কিংবা প্রিয়র মতো চমৎকার মানুষগুলোর দ্বারা। অরণ তপ্ত শ্বাস ফেলল। আজ হতে তার মন খারাপের ছুটি। নির্ঘুম রাতের চিন্তার কারণগুলো খাঁচা থেকে মুক্ত পেয়ে তার হতে বহু দূরে ছুটে পালিয়েছে। ভীষণ তাড়াহুড়ো করছে তিরু। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। স্থির হয়ে দাঁড়াচ্ছে না কোথাও। সে আছে ছোটাছুটির ওপর। একবার এই ঘর তো একবার ওই ঘর। পুরো বাড়িটাতে নিজের কদম ফেলা হতে বাদ রাখেনি। ভোরবেলা চিরশান্ত থাকা বাড়িটায় আজ নিঃশব্দতার ছুটি মেলেছে। তানহাকে ভারী বিরক্ত দেখাচ্ছে এই মুহূর্তে। কি বিপদ,
এত বড় মেয়ে তিরু, কিন্তু আচরণ এমন করছে যেন 10 বছরের ছোট্ট একটা বাচ্চা। ঘুম থেকে ওঠার পর হতে নিজের সাথে মাকেও সামিল করেছে সে এই চঞ্চলতা, অস্থিরতার যুদ্ধে। বারংবার তানহাকে ডেকে ভারী বিরক্ত করছে। পাসপোর্ট কোথায়, তার প্রিয় নীল জামাটা পাচ্ছে না, ফোন কোথায়, চাবি কোথায়, অরণের শার্ট কোথায়, এটা কোথায় সেটা কোথায় করে করে মাথা খেয়ে দিয়েছে তার। তানহা পারে না তো তিরুকে ধরে এক্ষুনি চর মেরে চুপটি করে বসিয়ে দেয়। তিরুর এই বাজে এক স্বভাব, কোথাও যেতে নিলেই ভীষণ অস্থির হয়ে পড়েও। মা, আমার ফোনের চার্জার পাচ্ছি না, একটু খুঁজে দাও না। রান্নাঘরে হাতের কাজ সারছিলেন তানহা। তিরুর ফের ডাকে রাগটা যেন এবার উপচে পড়ল। তিনি চেঁচিয়ে বললেন,